খুবই স্পর্শকাতর কিছু কথা বলতে হবে আজকে। প্রথমেই বলি যে বাংলাদেশের মানুষের কাছে এখনকার প্রজন্মের কাছে ভারত কোনো লোভনীয় জায়গা নয়, কোনো লোভনীয় দেশ নয়, কোনো লোভনীয় গন্তব্যও নয়। কেননা বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম যারা, তারা এখন ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, এই এইসব দেশগুলোতে যেতে চায় এবং যায়। সেখানে ভারতীয়রাও যায়, ভারতীয় শিক্ষিত জনগোষ্ঠীও সেখানেই যায়। লম্বা লাইন পড়ে আছে। ভারতীয়রাও সেখানে যাওয়ার জন্য যেমন ব্যাকুল, বাংলাদেশিরাও সেখানে যাওয়ার জন্য সেরকম ব্যাকুল, এবং সেভাবেই তারা যাচ্ছেন। এমনকি বাংলাদেশের বর্তমান প্রজন্মের হিন্দু জনগোষ্ঠীর যারা উচ্চশিক্ষিত ছেলে মেয়ে আছেন, তারাও কেউ ভারতে যান না সেটেল হওয়ার জন্য তারা ইউরোপ আমেরিকাকেই বেছে নেন। আর যারা শ্রম শক্তি বিক্রি করতে চান, তাদের জন্যে মধ্যপ্রাচ্য এখনও বড় বাজার। সেখানে গিয়ে তারা পরিবারের ভাগ্য ফেরাতে পারেন, মালয়েশিয়াতে গিয়ে ভাগ্য ফেরাতে পারেন, ব্রুনাইতে যান, সেখানে গিয়েও ভাগ্য ফেরাতে পারেন। তো এই কর্মশক্তি নিয়ে যারা কাজ করতে চান, শ্রম বিক্রি করতে যারা যেতে চান, তাদের কাছে ভারত আসলে নিজেদের ভাগ্য পরিবর্তনের জায়গা নয়, এটাই বাস্তবতা। এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের মতো ভারতের সব প্রদেশের সব ভাষার শ্রমজীবী মানুষরাও কিন্তু ওই মিডিল ইস্টেই যায়, ওই মালয়েশিয়াতেই যায়, এবং অন্যান্য দেশগুলোতেও যায়, এমনকি আফ্রিকাতেও যায়। কিন্তু ভারতে গিয়ে বাংলাদেশের কোনো মানুষ সেখানে নিজের ভাগ্য ফেরাতে পারে, কর্মজীবী হোক আর শিক্ষিত জনগোষ্ঠী হোক, সেটি মোটেই বর্তমান বাস্তবতার সঙ্গে যায় না। অতএব ভারত গমন অভিবাসী হিসাবে বা গন্তব্য হিসেবে এখন বাংলাদেশিদের কাছে কোনো জায়গা নয়, বা কোনো যে অভীষ্ট লক্ষ্য নয় ভারত গমনটা। তাহলে এখন আমরা যে বলছি যে ভারত দাবি করে যে প্রচুর পরিমাণে বাংলাদেশি অভিবাসী সেখানে আছে। হ্যাঁ, আমরা কয়েকদিন ধরে দেখছি যে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন সংলগ্ন বর্ডারে, সীমান্তে বিএসএফ চেষ্টা করছে যে বাংলাদেশি হিসেবে চিহ্নিত কিছু মানুষকে, কোথাও 35 জন, কোথাও 15 জন, কোথাও 80 জন, কোথাও 100 জন, এইরকম মানুষকে যারা ভারতে অবৈধভাবে বাস করছিলেন, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে। এরা বেশিরভাগই মুসলমান, এবং তাদের যতটুকু সাক্ষাৎকার টেলিভিশনে অথবা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যে সাক্ষাৎকার দেখা যায়, সেই সাক্ষাৎকার অনুযায়ী জানা যায় যে তারা একেবারে নিতান্তই মানে নিম্ন আয়ের মানুষ অথবা প্রান্তিক মানুষ। মেয়েরা সেখানে যারা কথা বলছেন, তারা সেখানে ঝিয়ের কাজ করেন, আর পুরুষরা যারা, তাদের কথা অনুযায়ী জানা যাচ্ছে কেউ মিস্ত্রির কাজ করেন, কেউ কুলির কাজ করেন, কেউ কোনো দোকানে গিয়ে সহকারীর কাজ করেন, কেউ কেউ রান্নাবান্নার কাজও করেন। তো দুই দেশেরই এরকম কিছু লোক খুঁজে পাওয়া যাবে, যারা এক দেশ থেকে আরেক দেশে এইরকম খুবই প্রান্তিক আয়ের যে মানুষরা, তারা আসা যাওয়া করেন। পাশাপাশি দেশ থাকলে এটি ঘটনা ঘটে, এবং কেউ কেউ সেখানে গিয়ে কর্ম উপলক্ষে থেকে যান, কেউ কেউ এখানে এসেও কর্ম উপলক্ষে থেকে যান, কেউ কেউ এখানে এসে বিয়ে শাদিও করেন, কেউ কেউ ওখানে গিয়েও বিয়ে শাদি করেন। তো আমি কোনো সন্দেহ পোষণ করছি না যে যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, পুশিনের জন্য নিয়ে আসা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক, কেন্দ্রীয় সরকার এ কথা বলছে না,
পশ্চিমবঙ্গের সরকার বলছে যে এদেরকে ফেরত পাঠানো হচ্ছে বিজিবি, বিএ কী বলে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা, বিএসএফ, তারা যাদেরকে নিয়ে এসেছে, আমি মনে করছি যে তারা বাংলাদেশেরই মানুষ, এবং আহ, তারা সেখানে গিয়ে কোনো ধন সম্পদ টাকা পয়সা এইগুলো করেনি, নিতান্তই ক্ষুণ্ণবৃত্তির সঙ্গে জীবনযাপন করছিলেন। তো তাদেরকে মানবেতরভাবে এই শূন্য রেখায় ফেলে রাখা হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ যেখানে এই 15 লক্ষ ইয়ে টানছে, রোহিঙ্গা টানছে, সেখানে আমাদের উচিত এই বাংলাদেশিরা যাতে নিজেদের দেশে ফিরে নিজেদের ঘরবাড়িতে যেতে পারে সেই সুযোগটা করে দেওয়া। এই যে মানে দুই দেশের মানুষের অথবা গোটা উপমহাদেশের মানুষের 1947 সাল থেকে যে হিজরত অথবা দেশত্যাগ, এটি তো একটা মানে ঐতিহাসিক নির্মম ট্র্যাজেডি। আমরা গল্প উপন্যাস পাই, আমরা বাঙালিদের এখান থেকে, হিন্দু বাঙালিদের এখান থেকে তাদের একেবারে সত্যিকার অর্থে যে হিন্দুদের তৈরি পশ্চিমবঙ্গ, বাংলা ভাগ করেছিল হিন্দুরা, একেবারে ঐতিহাসিকভাবে প্রমাণিত, গাণিতিকভাবে প্রমাণিত, রাজনৈতিকভাবে প্রমাণিত। তো সেখানে তারা অত্যাচারিত এখানে হোক আর না হোক নিজের দেশ মনে করে তারা সেখানে চলে গিয়েছিল, এরকম 60 লক্ষ মানুষের কথা বলা যায়। আবার পাঞ্জাব সীমান্তেও, পাঞ্জাব থেকেও দেখা গেছে যে ভারতে চলে গেছে সেই মানুষরা। তো সব মিলিয়ে ওদের কথা বলা হচ্ছে যে এই তৎকালীন পাকিস্তান থেকে, পাকিস্তানের দুই অংশ থেকে যে 70 লক্ষ মানুষ ভারতে গেছে, আর ভারত থেকে 72 লক্ষ মানুষ বাংলাদেশ এবং পাকিস্তানে এসছে। তো এখন কিন্তু বাস্তু হারানোর বা উদ্বাস্তু হবার কষ্টটা তো অনেক বেশি, সেটি বংশ পরম্পরায় টিকে থাকে। তার জন্য দায়ী কারা? দায়ী, আপনি যদি কৃষ্ণচন্দ্রের গাদ্দার পড়ে থাকেন তাহলে আপনি কখনোই এই গান্ধী, জিন্না, নেহরু বা প্যাটেল এই লোকগুলোকে প্রাতঃস্মরণীয় মনে হবে না। তাদেরকে নিতান্তই ঘৃণিত এবং লোভী, ক্ষমতালোভী, অর্থলোভী, রাজ্যলোভী লোক বলে মনে হবে। তাদের ভিতরে মনুষ্যত্ব আপনি খুঁজে পাবেন না। তো ঘৃণা করতে গেলে ওই কুশীলবরা যারা ভারত ভাগ এবং বাংলা ভাগের কাজটি করেছেন, পাঞ্জাব ভাগের কাজটি করেছেন, সেই কুশীলবদের গালি দিতে হবে। এখন বলতে পারেন যে 1971 সালে যেখানে বাংলাদেশের জনসংখ্যার 23% ছিল হিন্দু জনগোষ্ঠী, এখন কেন সেখানে 8% বা 9%? আমি খুব দুঃখের সঙ্গে বলছি এবং সবচেয়ে স্পর্শকাতর জায়গা থেকে বলছি যে ওই যে প্রথম দিকে চলে যাওয়ার যে ব্যাপারটা ছিল তার ধারাবাহিকতা সবসময় রয়ে গেছে। তারা দুই দেশেরই সংখ্যালঘু, তারা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে, কিছু না কিছু নির্যাতনের শিকার হয়, সামাজিক কিছু হেয় মানে কর্মকাণ্ডের কারণে সামাজিকভাবে তারা হেয় হতে থাকেন। কিন্তু হিন্দুদের যাওয়ার জন্য যেমন ভারত আছে, মুসলমানদের আর আসার জন্য সেরকম বাংলাদেশ বা পাকিস্তান নেই। তাই ওখানে মুসলিমরা যেভাবে অত্যাচারিত হন, যেভাবে নির্যাতিত হন, যেভাবে অপমানিত হন, যেভাবে যাকে বলা হয় যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য হন, সেভাবেই তারা অবস্থা মেনে নিয়েই সেভাবেই আছেন। যতটা পারেন প্রতিরোধ করেন, যতটা না পারেন তারা কথিত দাঙ্গা নামের আসলে একতরফা নিধনের শিকার হন, তারা আসেন না। আর এখনকার কথা যদি ধরেন, আমি খুবই স্পর্শকাতর কথাটি, এটি বললে আমাকে
আপনারা হয়তো সাম্প্রদায়িক বলেও চিহ্নিত করার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমার পরিচিত অন্তত 100টি পরিবার আছে যারা বাংলাদেশের সম্পন্ন সংখ্যালঘু পরিবার, যারা ব্যবসার দিক থেকে, চাকরির দিক থেকে উপরের জায়গায়, সরকারি বেসরকারি চাকরিতে, তাদের পরিবারের অর্ধেক থাকে এই ভারতে। এবং সেখানে যে পুষ্টি যায় সেটা কিন্তু বাংলাদেশ থেকে যায়। বাংলাদেশের এখানে অবস্থানরত ধনী ব্যবসায়ী এবং বড় চাকুরিজীবী হিন্দু যে ইয়ারা আছেন, নাগরিকরা আছেন, তারা তাদের ওইখানকার যে স্থায়ী হয়ে যাওয়া যে অংশ, তাদের ভাই অথবা ভাতিজা অথবা ভাগ্নে অথবা বোন অথবা পরিবারের অংশীদার, তাদের কাছেই কিন্তু টাকা পাঠান। ভারতীয়রা টাকা এখানে পাঠায় না, ভারতে যারা সেটেল করেছে। তো এইসব পরিবারের ছেলে মেয়েরাও কিন্তু এখন আর ভারতে যায় না, যেতে চায় না। খুব আন্তরিকভাবে কথা বলে দেখেছি, এবং তারা আমার সঙ্গে এক ধরনের তাদের সঙ্গে আমার যে সেকুলারিস্ট যে কর্মকাণ্ড এবং মনোভঙ্গি, সেই মনোভঙ্গিতে তারা বিশ্বাস রেখেই কথাগুলো বলেন, এবং আমি সেই জায়গা থেকেই আপনাদেরকে কথাগুলো জানালাম। তো আমি যে কথাটা আবার রিপিট করছি, যে সেটি হচ্ছে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আমি বলছি যে পুশিনের জন্য যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে গ্রহণ করে নিজ নিজ বাড়িতে যাওয়ার সুযোগ করে দিন। আর দ্বিতীয় যে কথাটি, ভারতের বড় বড় পত্রিকা এবং বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় সাংবাদিকরা যে প্রচারণা চালান, সেই প্রচারণার কোনো ভিত্তি নাই। কারণ ভারত বাংলাদেশের মানুষের কাছে কোনো লোভনীয় গন্তব্য নয়। ধন্যবাদ।